experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। এই যে ট্যারিস প্রিন্সেস, রেডি হও। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। আমাদের বাড়ি? কিন্তু কেন? তোমার হবু সতীনকে দেখতে। অদ্ভুতভাবে রুহানের এমন কথা আরশির রাগ কিংবা হিংসা কোনোটাই হয় না। সে খুব স্বাভাবিকভাবে বলে, আমার হবু সতীনকে দেখতে যাচ্ছেন নাকি নিজের প্রেজেন্ট সতীনকে দেখতে যাচ্ছেন সেটা তো জোহরা মঞ্জিলে যাওয়ার পরই বোঝা যাবে। তবে মিস্টার খন্দকার, একটা কথা তো ক্লিয়ার, ভাবি আর অর্কর ডিভোর্স হবে না। তাই বলছি, নির্জনা নামটা নিজের জীবন থেকে যত তাড়াতাড়ি মুছে ফেলবেন ততই ভালো। সাথে সাথে রুহান আরশির গলা চেপে ধরে বলে, যতদিন রোহান খন্দকার বেঁচে থাকবে তার জীবন থেকে কেউ নির্জনাকে মুছে ফেলতে পারবে না। তোর ভাইকে কি করে আমাদের জীবন থেকে দূর করতে হয় তা আমার ভালোই জানা আছে। আরশির নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবু সে বলে, আপনি চেষ্টা করতেই পারেন, কিন্তু বারবার হেরে যান। যা শুনে রুহান আবারও রেগে যায় এবং আরশিকে ধাক্কা দিয়ে খাটের কোণা বরাবর ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে আরশির কপাল কেটে যায়। আরশি ব্যথায় করতেই রুহান তার মুখ চেপে ধরে বলে, এরপর কোনো দিন আমার মুখের উপরে কথা বললে শুধু কপাল নয়, তোর পুরো শরীরটাই রক্তাক্ত করে দিব। নির্জনা ঘুম ভেঙে নিজেকে চাদরে ল্যাপটানো অবস্থায় দেখে ভীষণ লজ্জা পায়। ঘড়ি দেখে বুঝতে পারে নিজের স্বামীকে একান্ত আপন করে পাওয়ার কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। এতক্ষণ ঘুমানোর কারণটা মনে পড়তেই একটু লজ্জা পায়। ঘরের এদিক ওদিক খুঁজে অর্ককে না পেয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে অর্ক খুব গভীর চিন্তায় মগ্ন বিছানার ওপর বসে আছে। ভেজা চুলের তলে পেঁচিয়ে নির্জনা অর্কর পাশে এসে তাকে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে আর কি এত ভাবছো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ক বলে, বাবা ডেকেছিল রুহান আর আরুষি আসছে এটা জানাতে। বাবা কি বিয়েটা মেনে নিয়েছে? তাতে কিছু যায় আসে না, কারণ আমি জানি রুহান নিজেই কোনোদিন বিয়েটা মেনে নেবে না। তবে আরশি আপুর কি হবে? ওই সাইকোটা তো আপুর জীবনটা পুরো ধ্বংস করে দিবে। আমিও সেটাই ভাবছি, কিন্তু কি করবো তা বুঝতে পারছি না। এমন সময় প্রীতি কিংবা ভাইয়াও নেই যে তাদের সাথে আলাপ করব। আর ফোন করারও সাহস পাচ্ছি না, কারণ আমার জন্য তাদের সম্পর্কটা কমপ্লিকেটেড হয়ে গেছে। এদিকে বাকি রইল আমার বাবা, তিনি খুব ডিপ্লোম্যাটিক মানুষ। আর যাই হোক, খন্দকারদের সাথে শত্রুতা তিনি করবেন না। সব ঠিক হয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ক নির্জনার হাত ধরে বলে, আমিও জানি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে ঠিক হবে সেটা বুঝতে পারছি না। তুমি একটু ভাবো, নিশ্চয়ই কোনো উপায় বের হবে। মিলি নিজের ভাইয়ের শুকনো মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, কি হয়েছে তোমার? আজ কতগুলো দিন ধরে দেখছি তুমি আর আগের মতো নেই। নিজের বোনের কথা শুনে শুকনো হেসে মাহের বলে, আমি আগের মতোই আছি, তুমি আমাকে নিয়ে একটু বেশি ভাবছিস। মোটেও বেশি ভাবছি না। আমার বুঝি চোখ নেই? আমি বুঝি দেখতে পাই না? বলো না কি হয়েছে? কিন্তু মাহের তার কথার কোনো উত্তর দেয় না। ও, আমাকে বুঝি বলা যায় না? বেশ, একবার ভালো হয়ে নি, তারপর যাকে বলা যায় তাকে দ্রুত তোমার জীবনে আনার ব্যবস্থা করব। বোনের কথার ইশারা বুঝতে পেরে মাহের বলে, এসব পাকনামি বন্ধ করে খাওয়ায় মনোযোগ দে। তখনই মাহিরের ফোনে একটা এসএমএস আসে, যা পড়ে মিলির কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বেরিয়ে যায়। রেস্টুরেন্টে মাহিরের সামনে অর্ক বসে আছে। হ্যাঁ, মাহিরকে অর্কই এসএমএস করে ডেকে পাঠিয়েছে, কারণ অনেক ভেবে সে আর নির্জনা মিলে আরশির মুক্তির একটা উপায় পেয়েছে। কিন্তু সেটা বাস্তবায়ন করা অসম্ভব যদি না আরশি নিজে থেকে মুক্ত হতে চায়। সেজন্যই সে মাহিরকে ডেকেছে। অর্ক বিশ্বাস করে আরশি মাহিরের সব কথা শুনবে, তাই কোনো প্রকার ভনিতা ছাড়া অর্ক প্রশ্ন করে, আরুষি যদি রুহানকে ছেড়ে দেয় তবে কি আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন মিস্টার হুদা? জোহরা মঞ্জিলে মাহিরকে দেখে অসন্তুষ্ট হয় জাফর সিদ্দিকী, কিন্তু তার করার মতো কিছু নেই, কারণ অর্কর যুক্তির কাছে হেরে গেছেন তিনি। অর্কর একটা কথাই নির্জনা নিরাপত্তা, রুহানকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এই সম্ভাবনাকেও ফেলে দিতে পারছেন না তিনি। বিয়ে হয়ে গেছে বলে নির্জনাকে ভুলে যাবে তেমন ছেলে যে রুহান না, তা জাফর সিদ্দিকী খুব ভালোই জানেন। তবে মাহিরকে নিয়ে তার আপত্তি ছিল, যার উত্তরে অর্ক বলে, সবকিছু জানার পরও যদি রুহানকে তুমি এই বাড়িতে অ্যালাউ করো তবে মাহের কি দোষ করেছে? আর তুমি জানো না আরুষি কেমন?
ও নিজের হাজবেন্ড ছেড়ে অন্য কারো কথা ভাববে না। এই হয়েছে এক ঝামেলা। জাফর সিদ্দিকীর দুই ছেলেই বিয়ে করে বেশি শিয়ানা হয়ে গেছে, তার কোনো কথাই শুনছে না। সকালে অর্ণবকে ফোনে ফিরে আসার জন্য বলতেই সে জানায় সময় হলে আসবে। কোথায় বাবার ভালো মন্দ খোঁজ খবর নেবে তা না, উল্টো বাবাকে প্রশ্ন করে। বাবা, তুমি কি এসবে জড়িত? জাফর সিদ্দিকের কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেলেও মনে মনে ক্ষোভে ফেটে পড়েছেন। বর্তমানে তিনি সারা ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে বলছেন, নিজের বাবাকে প্রশ্ন করে কত বড় সাহস! আরে ক্ষমতার লড়াইয়ে টিকে থাকতে গেলে এরকম 2-4 জনকে মারতে হয়। আজ যদি আমি সবকিছুর ব্যবস্থা না করতাম, তুই রাজনীতি করতে পারতি? ডিএনএ টেস্টের ফলাফল এসেছে। হাসি মুখে যে ছেলেটা আসছি বলে বের হয়ে গিয়েছিল সে আজ কঙ্কাল হয়ে বাড়ি ফিরেছে। কঙ্কালের গোসল হয় না, তবু নিজের একমাত্র ছেলেকে কাফন পরিয়ে দাফন করে দিয়েছেন ফরিদ রহমান। বাড়ির প্রতিটি মানুষ বিলাপ করছে। এর মধ্যে প্রীতি একেবারেই শান্ত, কোনো কথা নেই, কান্না নেই। যে ভাইয়ের জন্য এত কিছু করেছে সে ভাইয়ের মৃত্যুর খবরে সে অনুভূতি শূন্য হয়ে গেছে। কবর শেষে প্রীতির পাশে এসে বসে অর্ণব, তার কাঁধে হাত রেখে বলে, একটু খাওয়া, নাহলে অসুস্থ হয়ে যাবে। অর্ণবের হাতটা সরিয়ে প্রীতি চোখ মুখ শক্ত করে বলে, আপনি বাড়ি ফিরে যান। আর তুমি? আপনি ভাবলেন কি করে আমার ভাইয়ের খুনি যেখানে বাস করে সে বাড়িতে আমি ফিরে যাব? প্রথমত কোনো কিছু প্রমাণ হয়নি, আর দ্বিতীয়ত ওই বাড়িতেই তোমাকে ফিরে যেতে হবে, কারণ মানো বা না মানো বিয়ে হয়ে গেছে, আর ওটাই তোমার শ্বশুর বাড়ি। তাচ্ছিল্যের সাথে হাসে, জোর জবরদস্তির বিয়ের আবার শ্বশুর বাড়ি। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে অর্ণব, কারণ সে জানে ভাইয়ের শোকে প্রীতি এখন যা খুশি তাই বলবে। দেখো, এনে আমি তোমার সাথে তর্ক করব না। তোমাকে একটা কথা বলে রাখছি, কোনো কিছু প্রমাণ যদি হয় তাহলে বাবার শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। আপনার বাবা পাক্কা রাজনীতিবিদ, এসব কোনো কিছুর প্রমাণ কি সে রেখেছে? বেশ, তাহলে আমি তদন্ত করব। একটা অট্টহাসি দিয়ে প্রীতি বলে, তাহলেই হয়েছে, শিয়াল মুরগি চোর ধরবে। মিস্টার অর্ণব, আমি ক্লাস 9-10-এর কোনো বাচ্চা মেয়ে নই যে যা বোঝাবেন সে তাই বুঝবো। নিজের বাবার বিরুদ্ধে আপনি তদন্ত করবেন, সেটা আবার সুষ্ঠু। এসব ভণ্ডমি আপনার ওই রাজনৈতিক র্যালিতে যেয়ে বলবেন, সবাই খুশিতে হাততালি দেবে, পরের দিন ফেসবুকে আপনি স্টার হয়ে যাবেন। কিন্তু আমার সামনে এসব ফালতু কথা বলবেন না। অর্ণব প্রীতির হাত ধরে বলে, আমাকে একটু সময় দাও, তোমার সব সন্দেহ দূর করে দেব। হাত সরিয়ে প্রীতি অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলে, 1 মাস। বুঝতে পারলাম না। আপনাকে 1 মাস সময় দিলাম, যদি এর মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারেন তবে আপনার আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। অর্ণবের কাছে এই মুহূর্তে প্রীতির সব শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভাই সে অতি দ্রুত তদন্তের জন্য প্রথমে ফোন দিল নিজের পরিচিত সবচেয়ে বিশ্বস্ত মাধ্যমের কাছে। তাদের বলল যেভাবেই হোক সম্পূর্ণ ঘটনা তদন্ত করে 7 দিনের মধ্যে তাকে রিপোর্ট দিতে। মিস্টার মাহের তোমার কথায় রাজি হলো? নির্জনার প্রশ্ন মুচকি হেসে অর্ক বলে, রাজি না হয়ে উপায় আছে? বেচারা আমার বোনটাকে ভালোবাসে, আর পুরুষের ভালোবাসার শক্তি ভীষণ ভয়ঙ্কর হয়। অর্কর উত্তর শুনে নির্জনা বলে, হ্যাঁ, তাই বুঝি তুমি ডিভোর্স দিতে চেয়েছিলে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ক বলে, মেয়ে মানুষের খোঁচা দেওয়ার স্বভাব জীবনেও যাবে না। কাল থেকে না হলেও 1000 বার মাফ চেয়েছি, এখন তো মনে হচ্ছে বাকি জীবন এই একটা ভুলের জন্য মাফ চেয়ে যেতে হবে। নির্জনা এই বিষয়ে কিছু না বলে কথা ঘুরিয়ে বলে, তুমি কিন্তু এখনো আমাকে বললে না প্ল্যানটা কি, কিভাবে রুহানকে জব্দ করবে? অর্ক বলিনি, মুচকি হেসে কারণ বলে, কোনো প্ল্যান নেই। যেটা আছে সেটা কেবলমাত্র একটা সম্ভাবনা। মানে? একটা লম্বা নিঃশ্বাস নিয়ে অর্ক নির্জনাকে হাত ধরে বিছানায় বসালো। রুহান একটা সাইকোপ্যাথ। ক্রিমিনালদের হ্যান্ডেল করা, শাস্তি দেয়া সহজ, কিন্তু সাইকোপ্যাথের ক্ষেত্রে সেটা প্রায় অসম্ভব। এটা একটা অতল গহ্বরে মাটি খুঁজে বেড়ানোর মতো। আমি রুহানের সাথে দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মেন্টাল অ্যাসাইলামে ছিলাম। ওকে যতটুকু চিনেছি তাতে এতটুকু বুঝতে পারছি আরুষির প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। সে আরুষিকে ইউজ করতে চাইছে আমার আর তোমার ওপর মেন্টাল টর্চার করার জন্য। আমাদের লাইফে আরুষির যদি কোনো ইম্পর্টেন্স না থাকে তাহলে রুহান আরুষিকে মুক্তি দিয়ে দেবে। সেই জন্য ওরা যখন বাসায় আসবে তুমি এমন প্রেজেন্ট করবে যে আরুষিকে তুমি পছন্দ করো না। শুধু তাই না, রুহান আরুষির ওপর কোনো প্রকার কোনো ভায়োলেন্স করলে তুমি জাস্ট ইগনোর করবে।
আর সব সময় এটা বোঝাবে আরুষি না থাকার কারণে তুমি আমার সাথে ভালো আছো। নির্জনাকে খানিকটা চিন্তিত হয়ে বলল, কিন্তু এতে কি কাজ হবে? মানে রুহান কি তাহলে আরশিকে ছেড়ে দেবে? আই ডোন্ট নো। আমি শুধু প্রেডিক্ট করতে পারি, আশা করতে পারি। তবে রুহানের ছাড়তে চাওয়ার চেয়ে আরুষির মুক্ত হতে চাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আরুষি যদি নিজে মুক্তি না চায় তাহলে খুব বড় সমস্যা হবে। সেজন্য আমি মাহিরকে নিয়ে এসেছি। যদি আরুষিকে একবার নিজের ভালোবাসাটা বোঝাতে পারে তাহলে সে নিশ্চয়ই ফিরে আসবে। অর্ণবের এ কথা শুনে চুপ হয়ে গেল নির্জনা, যা দেখে সে নির্জনাকে প্রশ্ন করে। কি হলো, কিছু বলছো না যে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্জনা বলে, হ্যাঁ, স্বামী কি সেটা তুমি বুঝবে না। মেয়েরা যে কোনো মূল্যে স্বামীর সংসার করতে চায়। শুধু তাই না, আমাদের মেয়েদের কাছে কবুল বলার পর স্বামী সব কিছু হয়ে যায়। তখন বিয়ের আগের সব সম্পর্ক, প্রেম, ভালোবাসা সব কিছু মূল্যহীন হয়ে যায়। মেয়েদের জীবনে বিয়ের আগে প্রেম ভালোবাসা হলো ভেসে আসা মেঘ, যা একসময় ঠিক চলে যায়। যেমন তোমার জীবন থেকে বিহান চলে গেছে। আমি সেভাবে বলতে চাইনি। আমি জানি তুমি সেভাবে বলতে চাওনি। তুমি কি বলতে চাইছো সেটাও আমি বুঝতে পারছি। তাই তো আমি বলছি যে আমার কাছে কোনো প্ল্যান নেই, শুধু একটা সম্ভাবনা আছে। তখনই দরজায় করাঘাত হয়। বাইরে থেকে একটি মেয়েদের গলার আওয়াজ ভেসে আসে। আরিশ ম্যাম, আর নতুন স্যার চলে এসছে। বড় স্যার আপনাদের নিচে ডাকছেন। তুমি বাবাকে গিয়ে বলো আমরা আসছি। অর্কর গলার আওয়াজ শুনে মেয়েটা চলে যায়। নির্জনা ব্যতিব্যস্ত হয়ে নিচে যাওয়ার প্রস্তুতি নিলে অর্ক তাকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। এ কি কি করছো? তোমার বাবা ডাকছে, আরশিরা চলে এসেছে। একটু আগে কি বললাম, ওদের গুরুত্ব দিতে হবে না। তাহলে কি আমরা যাব না? যাব, তবে একটু রোমান্সের পর। গোসল শেষে বের হয়ে অর্ককে চোখ রাঙাচ্ছে নির্জনা। এর মধ্যে আরো একবার মেয়েড এসে ডেকে গিয়েছে। নির্জনার গলার নিচটা সম্পূর্ণ লালচে হয়ে গেছে। এগুলো নিয়েই সে রেগে আছে। দাগগুলো দেখিয়ে অর্ককে বলছে, তুমি এগুলো ইচ্ছে করে করেছো তাই না? এখন আমি সবার সামনে কি করে যাব? আর এই ভেজা চুল দেখে সবাই কি ভাববে? আমি এই অবেলায় গোসল কেন করেছি? হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নাও। ওই যন্ত্রটা ইউজ করলে আমার চুল পড়ে যায়। তাহলে আর কি, এভাবেই চলো। আর দাগের কথা বলছো? 1 মিনিট। বলেই অর্ক নিজের পিঠটা নির্জনাকে দেখিয়ে বলে। এগুলো কি? নির্জনার মুখটা লজ্জায় লাল হয়ে যায়, কারণ অর্কর সারা পিঠ জুড়ে শুধু তার নখের আঁচড়ের দাগ। রুহান রাগে কটমট করছে আর অস্থির হয়ে পায়চারি করছে। জোহরা মঞ্জিল এসেছে প্রায় 1.5 ঘন্টা, কিন্তু এখনো নির্জনা নিচে নামেনি। সে কিছুতেই বুঝতে পারছে না কেন দোতলা থেকে নিচে নামতে নির্জনার এত সময় লাগছে। নির্জনার ভেজা চুল, গরমে হাইনেক ব্লাউজ, বারংবার কিছু একটা আড়াল করার চেষ্টা, যেন তার নিচে আসতে দেরি হওয়ার কারণটা রুহানকে চিৎকার করে বলছে। রুহানের কাছে নিজেকে পাগল পাগল লাগছে। তার সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হলেও এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ সকালে আরশির কপালের কাটা দাগ দেখে তার বাবা তাকে শাসিয়েছে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? জাফর সিদ্দিকীর মেয়েকে তুমি কেন বিয়ে করেছো? শুধুমাত্র মান সম্মানের কথা ভেবে বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু তার মানে এই না বউয়ের উপর অত্যাচার করবে। এটা মেনে নেব না। একটা কথা কান খুলে শুনে রাখো, ওই বাড়িতে গিয়ে তুমি যদি কোনো বাড়াবাড়ি করো তবে আমি নিজে তোমাকে শিকলে বন্দি করব। এবার আর কারো চোখের পানিতে আমি গলব না। খানিকটা বাবার ভয়ে চুপ আছে রুহান। তবে সে এটা ভেবে অবাক হচ্ছে, আরশির মাথায় ব্যান্ডেজ দেখে জাফর সিদ্দিকী যতটা না অস্থির হয়েছিল, তার চেয়ে বেশি শান্ত অর্ক আর নির্জনা, যেন আরশি তাদের কাছে সম্পূর্ণ অদৃশ্য। তোমাদের এত দেরি হলো কেন? আরশিরা কতক্ষণ থেকে অপেক্ষা করছে? অর্ক একটু বিরক্ত স্বরে বলল, অপেক্ষা করা কি আছে? ওরা নিজের ঘরে গিয়ে রেস্ট করতো, আমরা পরে দেখা করে নিতাম। শুধু শুধু অবেলায় বিরক্ত করলে। রুহানের পাশাপাশি জাফর সিদ্দিকীও ছেলে ছেলের বউয়ের কথা বেশ অবাক হয়। কোনো প্রকার কুশলাদি বিনিময় ছাড়া অর্ক যে এরকম কথা বলতে পারে সেটা তার ভাবনার বাইরে। তবে মেয়ের মন খারাপ হবে এই ভেবে তিনি আর কথা বাড়ায় না, শুধু নির্জনার দিকে তাকিয়ে বলেন, ওদের একটু নিজের ঘরে দিয়ে এসো। নির্জনা একটা দম নিয়ে জাফর সিদ্দিকের দিকে তাকিয়ে বলে, বাড়িতে এত এত মেইড থাকতে আমি কেন ঘর দেখাতে যাব? তাছাড়া আরশি তো আর এই বাড়িতে নতুন না যে নিজের ঘর চিনে যেতে পারবে না।
জাফর সিদ্দিকী নির্জনাকে কিছু বলবে তার আগে আরশি নিজের বাবাকে থামিয়ে দিয়েই বলে, বাবা প্লিজ এবার থামো, আমার ক্লান্ত লাগছে, আমি রুমে যাচ্ছি, আমার লাগেজটা কাউকে দিয়ে পাঠিয়ে দিই। আর রোহান, আপনি আমার সাথে আসুন। এক প্রকার বাধ্য হয়ে রুহান আরশির পেছনে যায়। ঘরে পৌঁছে রুহান আরশিকে বিদ্রুপের সাথে বলে, কি ব্যাপার, তোমার ভাই ভাবি তো তোমাকে কেয়ারই করলো না। তোমার এ বাড়িতে আসায় তারা এত বিরক্ত হয়েছে যে তোমার মাথায় ব্যান্ডেজও দেখলো না। আরশির নির্জনা অর্কর ব্যবহারে খারাপ লাগলেও মনে মনে ভাবে এক হিসেবে ভালোই হয়েছে। তাছাড়া তার কথা চিন্তা করতে গিয়ে অর্ক নির্জনা নিজেদের জীবন নষ্ট করবে সেই জন্য তো আর সে রুহানকে বিয়ে করেনি। তাই রুহানের কথায় কোনো প্রতিক্রিয়া না করে শান্ত স্বরে জবাব দেয়, ভালোই তো হয়েছে, তারা যত তাড়াতাড়ি নিজেদের জীবন থেকে আমাকে মুছে ফেলতে পারবে তত তাড়াতাড়ি ভালো থাকতে পারবে। মানে তোমার রাখছে ওর উপর? কিসের রাগ? তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন মিস্টার খন্দকার, আমার দুই ভাই যাতে ভালো থাকে সেই জন্যই আমি আপনাকে বিয়েটা করেছিলাম। এভাবেই নিজের বাজি পাল্টে যেতে দেখে রুহানের মোটেও ভালো লাগছে না। সে ফোন বের করে প্রধানমন্ত্রীর পিএকে ফোন করে নির্জনার বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানার জন্য। কিন্তু পিএ বলে নির্জনার বাবা আর ভাই মারা যাওয়াটা নেহাতি একটা দুর্ঘটনা ছিল। ট্রাক ড্রাইভার মাতাল অবস্থায় থাকার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘরে ফিরেই জিনিসপত্র ভাঙচুর করছে অর্ক। নির্জনা তাকে থামানোর চেষ্টা করছে। অর্ক শান্ত হও। কিভাবে শান্ত হব বলো? অমানুষটা আমার বোনের গায়ে হাত তুলছে, ওকে আমি খুন করে ফেলবো। অর্ক বোঝার চেষ্টা করো, আমাদের আর আরশির ঘরের মাঝখানে শুধু একটা ঘর। তুমি যদি এমন করো রোহান সব বুঝে যাবে, তখন আরশির ফিরে আসার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। নির্জনার কথা শুনে অর্ক কিছুটা শান্ত হয়। এরপর একটা নিঃশ্বাস নিয়ে নির্জনাকে বলে, আমি যদি ঠিক হই তবে রুহান এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। সে তোমাকে আমার পাগল না হওয়ার কথার সাথে সাথে আরো কি কি বলে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে তা আমি জানি না। নির্জনা অর্কর হাতে হাত রেখে বলে, তুমি চিন্তা করো না, রুহান খন্দকার যত বড় ফাঁদই পাতুক না কেন, আমি ঠিক তা কেটে বের হয়ে আসবো, ভরসা করো। তোমার উপর আমার ভরসা 100%, কিন্তু রুহানের উপর 1%ও না। আমি যাতে একা হয়ে যাই, ভাইয়ার সাহায্য না নিতে পারি, সেজন্য 7 বছর পর প্রীতির ভাইয়ের লাশ খুঁজে বের করে ফেলেছে। তোমাকে আমাকে আলাদা করার জন্য যে সে কোন সত্য খুঁজে বের করবে সেটা আমি নিজেও জানি না। যত সহজে বলছি সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তত সহজ নয়। কারণ আমাদের লড়াইটা রুহান খন্দকারের বিরুদ্ধে। সোজা বাংলায় বলতে গেলে আমরা আগুন নিয়ে খেলছি। নির্জনা অর্ককে ভরসা দেয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। জোহরা মঞ্জিলে খাবার টেবিলে আজ অদ্ভুত নীরবতা। সাধারণত অর্ক আরশি এক টেবিলে বসলে এমনটা হয় না। তবে এই নীরবতার মধ্যেও রুহানের চোখে নির্জনা আর অর্কর ওপর নিবদ্ধ হয়ে আছে। কপত কপতের মতো তাদের প্রেম যেন উথলে পড়ছে। এর মধ্যে অর্ক টেবিলের নিচ দিয়ে নির্জনার পায়ে সুরসুরি দিচ্ছে, যা নিশ্চিত রুহানের চোখে পড়েছে। সে এক রাগে চোখ বন্ধ করে হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফুসতে ফুসতে খাবার ছেড়ে চলে যায়। কেউ তাকে আটকানোর চেষ্টা করে না। রুমে এসে আরশি দেখে রুহান পাগলের মতো জিনিসপত্র ভাঙচুর করছে। আরশি একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাতে মোবাইলটা নিয়ে রুহানকে উদ্দেশ্য করে বলে, আপনার ভাঙচুর শেষ হলে আমাকে ফোন দেবেন, আমি বাগানে গেলাম। নির্জনা টেবিল গুছিয়ে রুমে যাবে, তখনই রুহান তার হাত ধরে আরশির রুমে নিয়ে যায়। ছাড়ুন আমাকে, কি হচ্ছে এটা কি, ছাড়ুন বলছি। রুহান নির্জনাকে ছেড়ে তাকে অনুরোধ করে বলে, প্লিজ সুইটার্ট, আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও, তোমাকে কিছু বলার আছে। ছি, আপনাকে দেখলেই আমার জাস্ট ঘেন্না লাগে, আমাকে বের হতে দিন, না হলে চিৎকার করব। সুইটহার্ট, আর একবার ওই নামে আমাকে ডাকলে আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। নির্লজ্জ বেহায়া মানুষ একটা, লজ্জা করে না? ঘরে বউ রেখে আরেকজনের নামে এসব ডাকছেন। এরপর নির্জনা রুহানকে ঠেলে বের হয়ে দরজার কাছাকাছি পৌঁছাতেই রুহান বলে, অর্ক কখনোই পাগল ছিল না, সে শুধু পাগল হওয়ার অভিনয় করে গিয়েছে। হুমায়ুর সো কল্ড হাজবেন্ড তোমাকে ঠকিয়েছে। নির্জনার পা দুটো থেমে যায়। সে অবাক হয়, কিন্তু সেটা রুহানের কথা জানা না, অর্কর দূরদর্শী চিন্তার জন্য। কারণ রুহান যে এমন করবে সেটা তো অর্ক তাকে একটু আগেই বলেছিল। নিজের স্বামীর বুদ্ধির উপর নির্জনার বেশ গর্ববোধ হয়। সে পিছনে ফিরে ভ্রু কুঁচকে বলে, তো? বিস্মিত হয় রুহান, বলে, তো তোমার রাগ হচ্ছে না? তোমার হাজবেন্ড তোমাকে ঠকিয়েছে,